একবার ভাবুন তো, আমাদের এই পৃথিবী কি বিশাল এর বয়স, প্রায় 450 কোটি বছর। ভাবা যায় না। আর সেই তুলনায় মানুষের ইতিহাস, সে তো মানে চোখের পলক ফেলার মতো। পাক্ষ্য বইয়ের একটা ছবি আছে, দারুণ দেখায় ব্যাপারটা। হ্যাঁ হ্যাঁ, চিত্র 4.1 মনে পড়ছে। সেই আদিকোষ থেকে ডাইনোসর। একদম। আর আমরা মানে হোমো স্যাপিয়েন্স এলাম কবে? বলতে গেলে এই তো মাত্র 3 লক্ষ বছর আগে। ঠিক তাই। সময়ের এই বিশাল প্রেক্ষাপটটা, এটা মাথায় রাখা খুব দরকার। ইতিহাস বুঝতে গেলে এটা লাগবেই। আর এটাই কিন্তু আমাদের আজকের আলোচনার শুরু। আমরা ক্লাস 6-এর বইয়ের 4র্থ অধ্যায়টা নিয়ে একটু কথা বলবো। ইতিহাস জানার সময়রেখা এবং উৎস। হ্যাঁ, মানে গভীরে গিয়ে দেখব আর কি। ঠিক। আমরা বোঝার চেষ্টা করব যে ঐতিহাসিকরা কিভাবে এত লম্বা সময় মাপেন, আর মানে কিসের ভিত্তিতে অতীতের কথা বলেন, কোন সূত্র থেকে জানেন। একদম। মানে শুধু কি ঘটেছিল তা নয়, আমরা কিভাবে জানছি যে ওটা ঘটেছিল, সেই পদ্ধতিটা, তাই তো? এক্স্যাক্টলি। E.H. কারের একটা বিখ্যাত কথা আছে না, ইতিহাস হলো বর্তমান আর অতীতের মধ্যে একটা নিরন্তর সংলাপ। বাহ, খুব ভালো বলেছেন। তো এই সংলাপটা চলে কিসের ভিত্তিতে, কিভাবে সম্ভব হয়, এটাই আজ আমরা একটু খুঁটিয়ে দেখব। বেশ, তাহলে প্রথমেই আসা যাক সময় মাপার কথায়। কারণ ইতিহাস তো মানে লক্ষ লক্ষ বছরের ব্যাপার। হ্যাঁ, না হলে তো সব গুলিয়ে যাবে। অবশ্যই। এই সময়টাকে ভাগ করার একটা নিয়ম বা কাঠামো তো চাই। আর এখন তো বিশ্বজুড়ে একটা পদ্ধতি বেশ চালু, তাই না? সিই আর বিসিই। হ্যাঁ, এটাই এখন স্ট্যান্ডার্ড। আমরা যে ক্যালেন্ডার দেখি, গ্রেগরিয়ান ক্যালেন্ডার, সেটার সাথেই এটা চলে। আগে যেমন বিসি আর এডি ছিল। বিফোর ক্রাইস্ট আর অ্যানো ডমিনি। হ্যাঁ, কিন্তু এখনকারটা একটু অন্যরকম, আরও ধর্মনিরপেক্ষ বলা যায়। সিই মানে কমন এরা, সাধারণ অব্দ, আর বিসিই হল বিফোর কমন এরা, মানে সাধারণ অব্দের আগে। যেমন 1947 সালকে আমরা বলি 1947 সিই। ঠিক। তবে এখানে একটা মজার ব্যাপার আছে যেটা খেয়াল রাখতে হয়। কীরকম? এই সিই বিসিই সিস্টেমে কিন্তু কোনো শূন্য বছর বা ইয়ার জিরো নেই। ও, তাই নাকি? হ্যাঁ, মানে 1 বিসিই সালের ঠিক পরের বছরটাই হলো 1 সিই। মাঝখানে কোনো শূন্য নেই। আচ্ছা, তাহলে তো হিসেব একটু গোলমেলে হতে পারে। হতে পারে যদি খেয়াল না রাখা হয়। ধরুন 1 বিসিই থেকে পিছিয়ে গেলে 2 বিসিই, 3 বিসিই, আর 1 সিই থেকে এগোলে 2 সিই, 3 সিই। তাহলে দুটো যুগের মধ্যে সময়ের ফারাক বার করতে গেলে তখন একটু সতর্ক থাকতে হয়। যেমন ধরুন গৌতম বুদ্ধের জন্ম আনুমানিক 560 বিসি, তাই তো? হ্যাঁ, বইতে তাই আছে। আর এখন যদি 2025 সিই সাল হয়, তাহলে কত বছর আগের ঘটনা এটা? দুটো যোগ করতে হবে, 560 আর 2025। হ্যাঁ, যোগ করতে হবে। কিন্তু ওই যে শূন্য বছর নেই, তাই যোগফল থেকে 1 বাদ দিতে হবে। ও আচ্ছা, তাহলে 560 প্লাস 2025 1, মানে 2584 বছর আগে। একদম ঠিক। দুটো যোগ করে 1 বিয়োগ, এটাই নিয়ম। বেশ ইন্টারেস্টিং। আর এই লম্বা সময়টাকে চোখে দেখার মতো করে সাজাতে টাইমলাইন খুব সাহায্য করে, তাই না? অবশ্যই। টাইমলাইন বা সময়রেখা, বইতেও একটা ছবি আছে, চিত্র 4.3। এটা দিয়ে বোঝা যায় কোনটা আগে, কোনটা পরে, কোনটা কতদিন ধরে চলল। যেমন ধরুন বরফ যুগ কবে শেষ হলো, বা সিন্ধু সভ্যতা কখন ছিল। হ্যাঁ, বা মানুষ কবে স্থায়ীভাবে থাকতে শুরু করল, বুদ্ধের জন্ম কবে, এই সব পরপর সাজালে ইতিহাসের একটা ছবি চোখের সামনে চলে আসে। কিন্তু সব সময় তো আর শুধু বছর দিয়ে কাজ হয় না, অনেক লম্বা সময় বোঝাতে গেলে। তখন আমরা দশক, শতাব্দী, সহস্রাব্দ, এই বড় এককগুলো ব্যবহার করি। দশক মানে 10 বছর, শতাব্দী 100, সহস্রাব্দ 1000 বছর। আমরা যেমন এখন একবিংশ শতাব্দীতে আছি। একদম। আর তৃতীয় সহস্রাব্দে। এই বড় এককগুলো দীর্ঘমেয়াদী পরিবর্তন বুঝতে সাহায্য করে। আচ্ছা, এই সিই বিসিই তো গেল আন্তর্জাতিক পদ্ধতি। আমাদের এদিকে মানে ভারতে সময় গণনার কি নিজস্ব কোনো পুরনো রীতি আছে? আছে তো, খুব সমৃদ্ধ রীতি। যেমন ধরুন পঞ্চাঙ্গ বা পাজি। এটা কিন্তু দারুণ জটিল একটা ব্যবস্থা। সূর্য আর চাঁদের গতিবিধির ওপর ভিত্তি করে তৈরি। হ্যাঁ, পাঁজি তো এখনো ঘরে ঘরে চলে, তিথি, নক্ষত্র, পুজোর দিন। ঠিক। উৎসব, পার্বণ, বিয়ের লগ্ন, এমনকি চাষের কাজও অনেকে পাঁজি দেখে করেন।
এটা দেখায় যে সময় মাপার অনেক রকম পদ্ধতি একসাথেই চলতে পারে। বা তার মানে সময় মাপাটা বুঝলাম, কিন্তু এই যে টাইমলাইনে ঘটনাগুলো আমরা সাজাচ্ছি, এই তথ্যগুলো আসছে কোথা থেকে? মানে আমরা জানছি কি করে যে ওই সময় ওই ঘটনাটা ঘটেছিল? ঠিক পয়েন্টে এসছেন। এখানেই আসে ইতিহাসের উৎসের প্রশ্ন। মানে তথ্যের সূত্রটা কি? হ্যাঁ, উৎস। ব্যাপারটা অনেকটা নিজের পরিবারের ইতিহাস জানার মতো, তাই না? ধরুন আপনি আপনার প্রপিতামহের কথা জানতে চাইছেন। কি করবেন? হয়তো পুরনো অ্যালবাম দেখব, বাবার কাছে বা ঠাকুমার কাছে গল্প শুনব, কোনো পুরনো চিঠি যদি থাকে। একদম। ওই ছবি, গল্প, চিঠি এগুলোই হলো আপনার পারিবারিক ইতিহাসের উৎস। ঠিক সেইভাবেই গোটা মানব সমাজের অতীত জানার জন্য ঐতিহাসিকরা নানা রকম উৎসের উপর নির্ভর করেন। বইতে উৎসগুলোকে কয়েকটা ভাগে ভাগ করা হয়েছে দেখলাম: প্রত্নতাত্ত্বিক, লিখিত, মৌখিক আর শৈল্পিক। হ্যাঁ, এই 4টে হলো প্রধান ভাগ, আর প্রত্যেকটারই নিজস্ব গুরুত্ব আছে। প্রত্নতাত্ত্বিক মানে কি? মানে পুরনো দিনের জিনিসপত্র যা মাটি খুঁড়ে পাওয়া যায় বা মাটির ওপরেই হয়তো পড়েছিল। যেমন? ধরুন পুরনো বাড়িঘরের ভাঙা অংশ, তখনকার দিনের ব্যবহার করা হাতিয়ার, পাথরের বা ধাতুর, মাটির বাসনপত্র, পুঁতির মালা, মূর্তি, এমনকি মানুষের বা পশুর হাড়গোড় পর্যন্ত। এগুলো থেকে কি বোঝা যায়? অনেক কিছু। তখনকার মানুষ কেমন জীবন কাটত, কি প্রযুক্তি ব্যবহার করত, কি খেত, এইসব। বইয়ের ৬৬ পৃষ্ঠায় মুদ্রা আর সিলমোহরের ছবি আছে। এগুলোও তো প্রত্নতাত্ত্বিক উৎস। অবশ্যই। পুরনো মুদ্রা থেকে রাজার নাম, তার শাসনকাল, রাজ্যের অবস্থা, কি ধাতু ব্যবহার হতো, অনেক তথ্য মেলে। আর সিলমোহর? সিন্ধু সভ্যতার সিলমোহরগুলোর কথা জানি। হ্যাঁ, ওই সিলমোহরের লেখাগুলো হয়তো এখনও পুরোপুরি পড়া যায়নি, কিন্তু তার উপরে ছবিগুলো, সেগুলো থেকে তাদের শিল্প, ধর্মবিশ্বাস, ব্যবসা-বাণিজ্য এসব নিয়ে ধারণা করা যায়। এছাড়াও তো আছে শিলালিপি, তাম্রশাসন। একদম। পাথরের গায়ে বা তামার পাতে খোদাই করা লেখা, এগুলো খুব গুরুত্বপূর্ণ দলিল। রাজার আদেশ, জমিদান, কোনো যুদ্ধজয় এইসবের রেকর্ড থাকত। তাহলে প্রত্নতাত্ত্বিক উৎস হল বস্তু বা খোদাই করা জিনিস। এরপর আসছে লিখিত উৎস, মানে বইপত্র। হ্যাঁ, মূলত তাই। এর মধ্যে অনেক কিছু পড়ে, যেমন ধরুন বেদ, উপনিষদ, ত্রিপিটক, এইসব ধর্মীয় গ্রন্থ। রামায়ণ, মহাভারত এগুলো? হ্যাঁ, মহাকাব্য, পুরাণ আছে, যাতে নানা গল্প, রাজাদের বংশতালিকা পাওয়া যায়। তারপর ধরুন কবিতা, নাটক, বিজ্ঞান বা গণিতের বই, চিকিৎসার বই, মানে সাহিত্যের সব দিকই। প্রায় সবই। আবার সরাসরি ইতিহাস নিয়েও লেখা হয়েছে, যেমন রাজাদের জীবনী, রাজসভার কাহিনী। শুধু আমাদের দেশের লেখা নয় কিন্তু। মানে? অনেক বিদেশি পর্যটক এসেছিলেন প্রাচীন আর মধ্যযুগে ভারতে। মেগাস্থিনিজ, ফাহিয়েন, হিউয়েনসাং, আল-বেরুনি, ও হ্যাঁ, নামগুলো শুনেছি। তাদের লেখা ভ্রমণ কাহিনী থেকেও তৎকালীন ভারত সম্বন্ধে অনেক কিছু জানা যায়। এগুলো খুব মূল্যবান লিখিত উৎস। কিন্তু একটা প্রশ্ন, এই যে লিখিত উৎস বা প্রত্নতাত্ত্বিক উৎস, এগুলোতে কি সব মানুষের কথা থাকে? মানে সাধারণ গরিব মানুষের কথা? খুব জরুরি প্রশ্ন এটা। দেখুন, লিখিত উৎসগুলো বেশিরভাগ সময় লিখেছেন কারা? যারা শিক্ষিত, ক্ষমতাবান। তাই সেখানে রাজা, অভিজাত, পুরোহিতদের কথাই বেশি পাওয়া যায়। সাধারণ মানুষের জীবন, সেটা হয়তো সেভাবে আসতো না। সব সময় নয়। তাদের দৈনন্দিন জীবন, তাদের চিন্তাভাবনা, সেগুলোর ছবি লিখিত উপাদানে তুলনামূলকভাবে কম। আবার ধরুন প্রত্নতাত্ত্বিক জিনিসপত্র থেকে আমরা তাদের ব্যবহার করা বস্তুগুলো পাই, কিন্তু তারা কি ভাবত, কি ভাষায় কথা বলতো, সেটা তো সরাসরি বোঝা যায় না। ঠিক। এখানেই কি তাহলে অন্য উৎসগুলোর গুরুত্ব, যেমন মৌখিক উৎস? একদম। মৌখিক উৎস মানে যা মুখে মুখে চলে আসছে, প্রজন্মের পর প্রজন্ম। লোকগান, লোককথা? হ্যাঁ, লোককথা, গান, প্রবাদ, কিংবদন্তি, এগুলোকে বলে ফোকলোর। এছাড়াও আছে বংশতালিকা, যা অনেক পরিবার বা গোষ্ঠী মনে রাখে। এগুলোর মাধ্যমে অনেক সময় সেই সব পিছিয়ে পড়া মানুষের কথা জানা যায়, যাদের কথা লেখা ইতিহাসে নেই। কিন্তু এগুলো তো মুখে মুখে বদলে যেতে পারে, তাই না? হ্যাঁ, সেই ঝুঁকিটা থাকে। সময়ের সাথে সাথে গল্পে অনেক কিছু যোগ হতে পারে, বাদ যেতে পারে, অতিরঞ্জন হতে পারে। তাই এগুলো ব্যবহার করার সময় ঐতিহাসিকদের খুব সতর্ক থাকতে হয়। আর চতুর্থ ভাগটা হলো শৈল্পিক উৎস, মানে
ছবি, মূর্তি, স্থাপত্য। ঠিক, যেমন ধরুন ভীমবেটকার মতো গুহার দেওয়ালে আঁকা ছবি বা অজন্তা ইলোরার মূর্তি আর ছবি, পুরনো মন্দির, মসজিদ, সেগুলোর গঠন, নকশা, মূর্তি তৈরির কৌশল, এগুলো থেকে কি বোঝা যায়? তৎকালীন মানুষের শিল্পবোধ, রুচি, তাদের ধর্মবিশ্বাস, সমাজের রীতিনীতি, কেমন পোশাক পরত, অনেক কিছুরই আঁচ পাওয়া যায়। পৃষ্ঠা ৬৯-এর ওই ভাস্কর্যের ছবিটা দেখুন না, কত কি বলে দেয়। তার মানে ইতিহাস জানতে গেলে কোনো একটা উৎসের ওপর ভরসা করলে চলবে না, অনেক রকম উৎস দেখতে হবে। ঠিক তাই, ঐতিহাসিকদের কাজটা অনেকটা আপনি যেমন বললেন গোয়েন্দার মতো। হুম। নানা জায়গা থেকে সূত্র বা ক্লু জোগাড় করা, সেগুলোকে একসাথে মেলানো, যাচাই করা, কোনটা আসল, কোনটা নকল, কোনটা বাড়িয়ে বলা, এইসব বিচার করে অতীতের একটা ছবি তৈরি করার চেষ্টা করা। কাজটা তো বেশ কঠিন মনে হচ্ছে। যদি দুটো উৎসে দুরকম কথা লেখা থাকে। সেটাই তো চ্যালেঞ্জ। প্রায়ই এমন হয়, হয়তো একটা শিলালিপি এক কথা বলছে, আবার সেই সময়েরই কোনো বইতে অন্য কথা লেখা, বা মাটি খুঁড়ে এমন কিছু পাওয়া গেল যা এতদিনকার ধারণাকে পাল্টে দিল। তখন ঐতিহাসিককে তার বিচার বুদ্ধি প্রয়োগ করতে হয়, অন্য প্রমাণ দেখতে হয়, ভাবতে হয় কোন তথ্যের পেছনে কি উদ্দেশ্য থাকতে পারে। এটা আসলে একটা চলতেই থাকা বিশ্লেষণ আর ব্যাখ্যার কাজ। এই কাজে নিশ্চয়ই অন্যান্য বিষয়ের জ্ঞানও লাগে, শুধু ইতিহাস জানলে হয় না। এখন তো একদমই না। ইতিহাস চর্চা এখন খুব বেশি করে ইন্টারডিসিপ্লিনারি বা আন্তঃশাস্ত্রীয় হয়ে গেছে। যেমন ধরুন পুরনো লিপি পড়ার জন্য প্রত্নলেখবিদ্যা বা এপিগ্রাফি লাগে। ভাষার বিবর্তন বুঝতে ভাষাতত্ত্ব বা লিঙ্গুইস্টিক্স সাহায্য করে। ও পুরনো দিনের সমাজ, রীতিনীতি বুঝতে নৃতত্ত্ব বা অ্যানথ্রোপোলজি কাজে লাগে। আবার ধরুন বিজ্ঞান। বিজ্ঞান কিভাবে সাহায্য করে? অনেকভাবে, যেমন কার্বন 14 ডেটিং দিয়ে পুরনো জিনিসের বয়স মাপা যায়। পেলিওক্লাইমেটোলজি বা প্রাচীন জলবায়ুবিদ্যা থেকে জানা যায় তখনকার পরিবেশ কেমন ছিল। আচ্ছা। এমনকি জেনেটিক স্টাডিজ থেকেও মানুষের উৎস, বিভিন্ন জাতির মধ্যে সম্পর্ক, এইসব জানা যাচ্ছে। সব মিলিয়েই ছবিটা তৈরি হয়। বাহ, এই যে এত রকম উৎস আর বিশ্লেষণের কথা হলো, এগুলো ব্যবহার করে একদম শুরুর দিকের মানুষের কথা, মানে আদিম মানব, হোমো স্যাপিয়েন্স, তাদের বিষয়ে কি জানা যায়, যারা প্রায় ৩ লক্ষ বছর আগে এসেছিল? হ্যাঁ, তাদের সম্পর্কে জানার জন্য এই উৎসগুলোই ভরসা। মূলত প্রত্নতাত্ত্বিক প্রমাণ, মানে পাথরের হাতিয়ার, পুরনো বসতির চিহ্ন, জীবজন্তুর হাড়, এসব। তা থেকে কি বোঝা যায়? বোঝায় যে তারা ছিল শিকারী ও সংগ্রাহক, মানে হান্টার গ্যাদারার। ছোট ছোট দলে ঘুরে বেড়াত, শিকার করত, বন থেকে ফলমূল জোগাড় করত। জীবনটা নিশ্চয়ই খুব কঠিন ছিল। খুব কঠিন, প্রকৃতির সাথে প্রতি মুহূর্তে লড়াই। থাকতো কোথায় তারা? বইয়ের ছবিতে গুহা বা পাহাড়ের আশ্রয় মতো দেখাচ্ছে। হ্যাঁ, মূলত প্রাকৃতিক গুহা বা পাহাড়ের খাঁজেই থাকত। তারা আগুনের ব্যবহার শিখেছিল, যেটা খুব বড় একটা ব্যাপার ছিল। কেন? রান্না করা, ঠান্ডা থেকে বাঁচা, আবার হিংস্র জন্তুকে তাড়ানো, সব কাজেই লাগত। আর হাতিয়ার? তারা সময়ের সাথে সাথে আরও ভালো পাথরের হাতিয়ার বানাতে শিখেছিল। কি রকম? হাতকুঠার, চাচুনি, ব্লেড, বর্ষা বা তীরের ফলা, এই হাতিয়ারগুলো দেখলেই বোঝা যায় তাদের দক্ষতা কেমন বাড়ছিল। আর ওই যে গুহাচিত্রের কথা বললেন আগে, রক পেইন্টিং? ওগুলো তো অসাধারণ। আদিম মানুষের শিল্প, বা হয়তো তাদের ধর্মীয় ভাবনা, তারই প্রথম প্রকাশ। কি আঁকতো তারা? শিকারের দৃশ্য, নাচ গান করছে এমন মানুষ, নানা রকম জীবজন্তু, কিছু চিহ্ন বা নকশা, অনেক কিছুই। এগুলো থেকে তাদের জীবনযাত্রা, সমাজ, বিশ্বাস, এগুলোর একটা আবছা ছবি পাওয়া যায়। মানে তারা শুধু টিকে থাকার লড়াই করত না, তাদের মধ্যে সৌন্দর্য বোধও ছিল। অবশ্যই ছিল। তারা যে সাজগোজও করত তারও প্রমাণ মিলেছে। তাই নাকি? কি রকম? পাথর বা ঝিনুকের পুঁতি দিয়ে বানানো মালা বা পশুর দাঁত দিয়ে তৈরি লকেট, এই সব পাওয়া গেছে খনন করে। খুব সাধারণ জিনিস, কিন্তু তাও তো অলংকার। এরপর তো একটা বিরাট পরিবর্তন এলো, যখন বরফ যুগ শেষ হলো, প্রায় ১২,০০০ বছর আগে। হ্যাঁ, এটা একটা টার্নিং পয়েন্ট। আবহাওয়া গরম হতে শুরু করলো, পরিবেশ পাল্টালো। তার ফলে কি হলো? মানুষ নতুন পরিস্থিতির সাথে মানিয়ে নিতে নতুন জিনিস শিখল। সবচেয়ে বড় আবিষ্কার হলো চাষবাস করা, কৃষিকাজ। হ্যাঁ, তারা বুঝল যে বীজ পুতলে গাছ হয়, ফসল হয়। আর একই সাথে তারা পশুপালনও শুরু করল। ভেড়া, ছাগল, গরু এসব পোষ মানালো। আর এর ফলেই কি তারা এক জায়গায় থাকতে শুরু করলো, মানে স্থায়ী বসতি? একদম, শিকারী সংগ্রাহকদের মতো আর ঘুরে বেড়াতে হতো না।
ফসলের ক্ষেত দেখতে হয়, পশুপালনের জন্য এক জায়গায় থাকা দরকার। কোথায় গড়ল বসতি? মূলত নদীর ধারে, কারণ সেখানে জল পাওয়া যায় আর মাটিও উর্বর থাকে চাষের জন্য। এইভাবেই গ্রাম তৈরি হতে শুরু করল, বইয়ের ৭২ পৃষ্ঠার ছবিটার মতো। হ্যাঁ, দেখেছি। চাষ করছে, মাটির পাত্র বানাচ্ছে, ঘরবাড়ি। ঠিক, একটা কৃষিভিত্তিক সমাজের ছবি। বইতে অবশ্য নারী পুরুষের কাজের ভাগ নিয়ে একটা কথাও বলা আছে, যে পুরুষরা হয়তো বাইরের কাজ করত, নারীরা ঘরের। কিন্তু এটাও বলা আছে যে এটা হয়তো সবসময় ঠিক নাও হতে পারে। হ্যাঁ, এটা একটা অনুমান, প্রত্নতাত্ত্বিক প্রমাণ বা ছবি থেকে একটা ধারণা করা হয়। কিন্তু বাস্তব হয়তো আরও জটিল ছিল। নারী পুরুষ দুজনেই হয়তো অনেক রকম কাজ করত। ইতিহাসের ব্যাখ্যা তো প্রমাণের ওপর নির্ভর করে, আর নতুন প্রমাণ এলে ব্যাখ্যা বদলাতেও পারে। এই যে চাষবাস শুরু হলো, এক জায়গায় থাকা শুরু হলো, এর ফলে সমাজে আর কি বদল এলো? অনেক। খাবার আগের চেয়ে একটু বেশি সহজলভ্য হল, তাই জনসংখ্যা বাড়ল। ছোট ছোট দলগুলো বড়র এক গ্রামে পরিণত হল। সমাজে ভেদাভেদ তৈরি হলো। হ্যাঁ, সেটারও শুরু হলো। হয়তো কারো বেশি জমি, কারো কম। কেউ হয়তো নেতা হয়ে উঠল, দলপতি বা চিফটেন। একসাথে থাকার জন্য নিয়মকানুন তৈরি হতে লাগল। আর প্রযুক্তি? সেটারও উন্নতি হল। চাষের জন্য নতুন যন্ত্র এলো, খাবার রাখার জন্য, রান্না করার জন্য মাটির পাত্র তৈরির কৌশল আরও ভালো হলো, চাকার ব্যবহার শিখল। কোমরের চাক, গাড়ির চাকা। হ্যাঁ, আর তারপর এলো ধাতুবিদ্যা। প্রথমে তামা, তারপর টিন মিশিয়ে ব্রোঞ্জ, আরও পরে লোহা। ধাতুর হাতিয়ার পাথরের চেয়ে অনেক বেশি কাজের ছিল। এই সব মিলিয়ে কি সভ্যতার দিকে এগিয়ে যাওয়া? ঠিক তাই। গ্রাম থেকে শহর, সহজ জীবন থেকে জটিল সমাজ, এই পরিবর্তনগুলোই পরের দিকের সভ্যতাগুলোর ভিত তৈরি করেছিল। সত্যি, ভাবলে অবাক লাগে। সেই আদিম মানুষের টিকে থাকার লড়াই থেকে এই পর্যন্ত আসা। কি অসাধারণ তাদের সহনশীলতা আর বুদ্ধি! নিঃসন্দেহে তাদের ওই অধ্যবসায় আর মানিয়ে নেওয়ার ক্ষমতার জন্যই তো আমরা আজ এখানে। তাহলে আজকের এই আলোচনায় আমরা অনেকগুলো জরুরি বিষয় দেখলাম। সময় মাপা, মানে সিবিবিসি টাইমলাইন। হ্যাঁ, আর ইতিহাসের উৎসগুলো কি কি? প্রত্নতাত্ত্বিক, লিখিত, মৌখিক, শৈল্পিক, তাদের সুবিধে অসুবিধা। আর ঐতিহাসিকরা কিভাবে সব উৎস মিলিয়ে একটা ছবি তৈরি করেন, অনেকটা গোয়েন্দার মতো। আর তাতে অন্য জ্ঞানের শাখার সাহায্যও লাগে। আর সবশেষে এই উৎসগুলো থেকেই আদিম মানুষের জীবনের একটা ঝলক পেলাম আমরা। শিকারী সংগ্রাহক থেকে চাষি হয়ে ওঠা। আর গোটা আলোচনা জুড়ে ওই কারের কথাটা কিন্তু খুব সত্যি মনে হচ্ছিল, তাই না? অতীতকে বোঝা মানে আসলে বর্তমানকে চেনা। একদম। আমরা কারা, কিভাবে এখানে এলাম, এইসব জানতে গেলে অতীতে তো তাকাতেই হবে। সেই নিরন্তর সংলাপে অংশ নিতেই হবে। কিন্তু শেষ করার আগে একটা প্রশ্ন থেকেই যাচ্ছি মনে। এই যে বললেন উৎসগুলো সবসময় সম্পূর্ণ নয়, কখনো বা একে অপরের বিরোধী। তাহলে আমরা অতীতের যে ছবিটা পাই সেটা কতটা নির্ভরযোগ্য? আমরা কি পুরোপুরি নিশ্চিত হতে পারি? বা এমন কিছু কি আছে আদিম জীবন নিয়ে যা হয়তো আমরা কোনোদিনই জানতে পারব না? এটা খুব ভালো প্রশ্ন। আর সত্যি বলতে কি, ইতিহাসের কোনো পুনর্গঠনই ১০০% নিশ্চিত বা ফাইনাল নয়। এটা সবসময় প্রাপ্ত প্রমাণের ভিত্তিতে করা একটা সেরা সম্ভাব্য ব্যাখ্যা। আচ্ছা। নতুন প্রমাণ এলে বা পুরনো প্রমাণকে নতুনভাবে দেখলে সেই ব্যাখ্যা বদলে যেতে পারে, আরও নিখুঁত হতে পারে, আবার আরও জটিলও হতে পারে। আর হ্যাঁ, এটা মেনে নিতেই হবে যে অতীতের অনেক কিছুই হয়তো চিরতরে হারিয়ে গেছে। মানুষের সব ভাবনা, সব অনুভূতি, প্রতিদিনের জীবনের ছোট ছোট অনেক ঘটনা হয়তো কোনোদিনই জানা যাবে না। কিছু রহস্য থেকেই যাবে। কিছু ফাঁক থাকবেই। কিন্তু সত্যি বলতে কি, এই না জানা অংশটা, এই রহস্যটাই হয়তো ইতিহাসকে এত জীবন্ত আর আকর্ষক করে রাখে, তাই না? ঠিক বলেছেন। এটা আমাদের আরও জানতে, আরও খুঁজতে উৎসাহ দেয়।